ছোট দুটো স্বপ্নকে নিয়ে নতুন করে বুক বেঁধে সাহস সঞ্চয় করে বলতে চায়, আমাকে পারতেই হবে, আমি তো বাবা। নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের আমার লেখা আজকের গল্প বাবা। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে হুইসেল দিয়ে লাস্ট ট্রেনটা বেরিয়ে যেতেই কাতু ওরফে কার্তিক রোজকার মতো রিক্সাটা একটু এগিয়ে এনে দাঁড় করালো। অন্য সময় অটোওয়ালারা এখানে দাঁড়াতে দেয় না, তবে এখন অনেক রাত, এই সময় অটোওয়ালাদের দৌরাত্ম্য কম থাকে। শীতের রাতে লাস্ট ট্রেনে বেশি প্যাসেঞ্জার থাকে না, যারা থাকে তারা নিত্যযাত্রী, তাদের প্রত্যেকেরই সাইকেল গ্যারেজে রাখা থাকে। কাতু তবু প্রতিদিন দাঁড়িয়ে থাকে যদি একটা দুটো প্যাসেঞ্জার পাওয়া যায়। আজ অবশ্য দাঁড়িয়ে থাকার দুটো কারণ আছে। ওই যে স্টেশন চত্বরে বসে থাকা ফুলওয়ালি, অনেকক্ষণ ধরেই তাকে দেখছে কাতু। এখন কি এগিয়ে যাবে না আর একটু পরে? ক্রমে স্টেশন ফাঁকা হয়ে গেল। আজ কোনো প্যাসেঞ্জার পেল না কাতু। রিকশার হ্যান্ডেল থেকে ব্যাগটা নিয়ে এগিয়ে গেল ফুলওয়ালিটির দিকে। মাঝবয়সী এক ভদ্রমহিলা রোজই সন্ধ্যা থেকে ফুলের পসরা সাজিয়ে এখানে বসে থাকেন। বাড়ি ফেরত যাত্রীরা নিত্য পূজার ফুল কিনে নিয়ে যায় তার কাছ থেকে। ভদ্রমহিলাকে কোনোদিন এত রাত পর্যন্ত বসে থাকতে দেখেনি কাতু। সে এগিয়ে গিয়ে ফুলওয়ালির সামনে উবু হয়ে বসতেই ফুলওয়ালি আর চোখে একবার তার দিকে তাকিয়ে বলল, বসলে যে বড়, কি মতলবে? কাতু হাতের ব্যাগটা বিছিয়ে রাখা প্লাস্টিকের ওপর রেখে বলল, ফুল হবে মাসি? ফুলওয়ালি মাসি মুখ বেঁকিয়ে খেঁকিয়ে বলল, এত সময় কই ছিলা? সব তো বিক্রি হয়ে গেল, এখন ফুলের কথা মনে পড়ছে? কাতু এর উত্তরে কি করে বলবে? আগে এলে তাকে বেশি দাম দিয়ে ফুল কিনতে হতো যে। অন্য জিনিসপত্র কিনে পকেটে মাত্র 5 টাকা পড়ে আছে। এ দিয়ে সরস্বতী পুজোর বাজারে একটা গাঁদা ফুলের মালা জোগাড় করা দুষ্কর। কপালের চিন্তার রেখাকে সরিয়ে হাসি মুখে বলল, দেখো না, ঝেড়ে পুছে 2-4টে গাঁদা যদি হয়। ফুলওয়ালি ততক্ষণে ফুলের প্লাস্টিকগুলোকে বোচকায় ভরতে ভরতে বলল, না গো, একটিও নাই, সব বিক্রি হয়ে গেছে। তোমারে তো দেখলুম ওইখানটায় খাড়ায় আছো, তখন কেন এলে না বাপু? তখন তাও 2 ছড়া ছিল, এখন আর নাই। হতাশ হয়ে কাতু উঠে পড়ল। ব্যাগটা রিকশার হ্যান্ডেলে নিয়ে প্যাডেলে চাপ দিল। পাকা রাস্তা ছেড়ে মেঠো রাস্তায় পড়তেই রিকশা লাফাতে শুরু করলো। ব্যাগের জিনিসপত্রগুলোকে আস্ত অবস্থায় বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সে সন্তর্পণে রিকশা চালাতে লাগলো। গ্রামের প্রায় শেষ প্রান্তে পচা ডোবাটার পাশ দিয়ে যেখানে মেঠো রাস্তাটা শেষ হয়েছে, সেখানেই কাতুর ছোট্ট সংসার। যখন জুট কারখানায় কাজ করত, তখন খুব কম দামে ওই জলা জমিটুকু কিনতে পেরেছিল সে। বর্ষায় 1 হাঁটু জল হয় ঠিকই, তবু দিন শেষে প্রিয় মানুষগুলোকে নিয়ে এক টুকরো স্বর্গ। ডোবার কাছে আসতেই কাতু রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করলো। এই রাস্তাটায় খানাখন্দ আরও বেশি। বাড়িতে ঢোকার আগে দেখলো বারান্দায় LED বাল্বটা জ্বলে উঠল। সুধা, তার অর্ধাঙ্গিনী, রোজকার মতো আলোটা জ্বালিয়ে দৌড় খুলে দাঁড়িয়ে থাকবে। কি করে বোঝে কে জানে? জিজ্ঞাসা করলে মুচকি হেসে বলে, তোমার গন্ধ পাই যে। সত্যি কি আপনজনের গন্ধ দূর থেকে পাওয়া যায়? ঘরে ঢুকে কাতু ব্যাগ থেকে পুজোর সমস্ত জিনিসপত্র একে একে বার করে রাখে। মেয়ের বায়নাতে এবার তাদের বাড়িতে প্রথম সরস্বতী পুজো হবে। সুধাও দাঁড়িয়ে না থেকে স্বামীর হাতে হাতে 5 রকম ফল আর ছোট একটা মিষ্টির প্যাকেট বের করে চাপা স্বরে বলল, কি গো, তুমি তো ফুলই আনোনি, কি করে হবে? কাতু পকেটের অবস্থা গোপন রেখেই বলল, বাজারে এক একটা মালা 50 টাকায় বিক্রি হচ্ছে আজ।
আর কুচো ফুল 25 টাকার নিচে দিচ্ছে না। সুধা খুব অবাক হয়ে বলল, তাই নাকি, এত দাম? তারপরে আবার একটু ভেবে বলল, কিন্তু ফুল ছাড়া পুজো হবে কি করে? কাতু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ও তুমি ভেবো না, উঠানে যে কটা গাদা আছে সে কটা দিয়ে সুন্দর করে একটা মালা গেঁথে দেবক্ষণ। স্ত্রী একটু রাগ করে বলল, ও তো চুটকি গাদা। তারপর গলায় হতাশা ফুটিয়ে বলল, কাল সকাল পর্যন্ত ফুলগুলো থাকলে হয়। খাওয়া দাওয়া সেরে শুতে শুতে অনেকখানি রাত হয়ে গেল। সুধা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। তার কর্মব্যস্ত হাতখানা ছেলেটার বুকের ওপর পড়ে আছে নিশ্চিন্তে। কাতুর আজ কিছুতেই ঘুম আসছে না। কত চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বছর 15 আগে সুধাকে বিয়ে করে এক কামরার একখানা ভাড়া বাড়িতে তুলেছিল। কারখানায় কাজ করে যা ইনকাম করত সুধা তাই দিয়ে সুন্দর করে সংসার চালিয়েও মাসে মাসে কিছু জমিয়েছিল। সেটা দিয়েই এক ফালি জমি কিনে এই বাড়িটা বানিয়েছে। তারপর মেয়ে আর ছেলে হলো। বেশ ভালোই কাটছিল তাদের জীবনটা। হঠাৎই কারখানাটা বন্ধ হয়ে যেতে হাতে যা টাকা ছিল তাই দিয়ে পুরনো একটা রিক্সা কিনে চালাতে শুরু করলো। প্রথমে ভালোই রোজগার হতো, কিন্তু ইদানিং বাজারে এত অটো টোটো এসে গেছে যে রিক্সা চলে না। বাড়ির কাজ এখনো বাকি। মেয়েটা 12 পেরিয়ে 13ই পড়বে, ছেলেটার নয়। বেশ কিছুদিন আগে নান্টুর গোলায় মাল বওয়ার কাজের জন্য তাকে বলেছিল, কিন্তু তার নিজস্ব ভ্যান নেই, তাই আর হলো না। এবার রিক্সাটা বেচে আর কিছু ধার কর্জ করে যদি একটা ভ্যান কিনতে পারে তাহলে দুটো পয়সার মুখ দেখতে পাবে সে। সংসার চালাতে তার স্ত্রীর এত কষ্ট হয় তা বুঝেও না বোঝার ভান করে থাকতে কাতুর একটুও ভালো লাগে না। সুধার কথা মনে আসতেই তার শেষের কথাগুলো মনে পড়ে গেল। কাঁথাটা মাথা থেকে ভালো করে জড়িয়ে দরজা খুলে দাওয়ায় এসে বসলো কাতু। সুধার কথা যদি সত্যি হয়, যদি উঠানের ফুলগুলো চুরি হয়ে যায় তাহলে পুজো হবে কি করে? তার থেকে বরং ফুল পাহারা দিয়ে বাকি রাতটা কাটিয়ে দেবে সে। এই ভেবে সে সেই শীতের রাতে দাওয়াতেই জড়সড় হয়ে বসে থাকলো। সাদামাটা আয়োজনে পুজো সম্পন্ন হলো কাতুদের বাড়িতে। আজ জলখাবারে লুচি হয়েছে। তাদের বাড়িতে শুধু দুর্গাষ্টমীতেই লুচি হতো। এবার থেকে বছরের আর একবার লুচির সংযোজন বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে। মেয়েটা বায়না করে আজ মায়ের নীল রঙের শাড়িটা পরেছে। কাতুর চোখে হঠাৎ করেই মেয়েটা বড় হয়ে গেল। দিদির হাত ধরে ছেলেটা বাইরে আসতেই কাতু একগাল হেসে বলল, পক্ষীরাজ তৈরি, চটপট উঠে পড়ো। প্রতি বছর কাতু তার 2 সন্তানকে রিকশায় বসিয়ে তাদের স্কুলে নিয়ে যায়। তারপর আশেপাশে 2-1টা স্কুলের প্রতিমা দেখিয়ে বেলাবেলি ফিরে আসে। কিন্তু এবছর যেন রিকশায় ওঠার আগ্রহ মেয়েটার মধ্যে দেখতে পেল না। কাতু আর একবার রিকশায় ওঠার কথা বলতেই মেয়ে মুখ কালো করে বলল, আমরা একাই যেতে পারবো, তোমাকে যেতে হবে না। ছেলেটা দিদির হাত এক ঝটকায় ছাড়িয়ে রিকশায় উঠে বসে বলল, তুই যা, আমি হেঁটে যাব না। কাতু ততক্ষণ মেয়ের কাছে এগিয়ে এসে বলল, শাড়ি পরেছিস বলে রিকশায় উঠতে পারছিস না, আমি তুলে দিচ্ছি। এই বলেই মেয়েকে কোলে করে রিকশায় উঠিয়ে দিল। প্যাডেলে চাপ দিতেই পেছন থেকে মেয়ে একটু তিক্ত গলায় বলে উঠল, একটা ভালো জামা প্যান্টও পরতে পারলে না? কাতু একটু হেসে বলল, ও চেনা বামুনের পইতে লাগে না। ছেলের স্কুলে খাবারের প্যাকেট দেয়, সেটা নিয়ে মেয়ের স্কুলের সামনে রিকশা থামাতেই মেয়ে নিজেই নেমে স্কুলের ভেতরে ঢুকে গেল। মেয়ের আচরণে কাতু যেন খেই হারিয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো থ হয়ে। তারপরে ছেলেটার হাত ধরে স্কুলের ঠাকুরটা দেখিয়ে আবার এসে রিকশায় বসে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকলো।
বেশ খানিকক্ষণ পরে মেয়ে একবার এসে বলল, আমার দেরি হবে, খাওয়ার জায়গায় খুব ভিড়, তুমি ভাইকে নিয়ে চলে যাও, আমি একাই যেতে পারবো। তারপর বাবার উত্তরের অপেক্ষা না করেই যেমন এসেছিল ঠিক তেমনি চলে গেল। বসে বসে অনেক ভেবেও কোনো কুল পেল না কাতু। বোকার মতন ছেলেটাকে প্রশ্ন করলো, ও খোকন, দিদির কি হয়েছে রে? মা বকেছে? খোকন বলল, কেউ বকেনি, তুমি ভালো জামা পরনি তাই ওর রাগ হয়েছে। কাতু যেন আকাশ থেকে পড়ল। অবাক হলো এই ভেবে, যে কথাটা 9 বছরের একটা বাচ্চা বুঝতে পারলো, সেই কথাটা তার মাথায় ঢুকলো না। পরক্ষণেই শঙ্কা ভরা কণ্ঠে ছেলেকে জিজ্ঞাসা করলো, তুই রাগ করিসনি? খোকন মুখটা ভেটকে বলল, জামা দিয়ে কি হবে, ওর বেশি ঢং। তারপরেই উৎসাহের সাথে বলল, বাবা, দিদি তো খেয়ে আসবে, আমি প্যাকেটের মিষ্টিগুলো খাবো। কাতু ম্লান হয়ে যাওয়া মুখে হাসির রেখা ফুটিয়ে মাথাটা একটু নাড়ল। খেতে খেতে ছেলে কত কথাই বলল, এই যেমন, দিদির জন্য কিচ্ছু রাখবো না, একা একা খেয়ে আসছে, আমাকে একবার ডাকলো না। এই একটা মিষ্টি, একটা লুচি আর এই আলুটা তোমাদের জন্য রাখলাম, তুমি আর মা খাবে, হ্যাঁ? ছেলের বলে যাওয়া কথাগুলো কাতুর কানে প্রবেশ করলো কিনা জানা নেই। তার শুধু মনে হতে থাকলো, ছিঁড়ে যাওয়া শার্টে সুদা লাগিয়ে দেওয়া সেফটি পিনের আদরের মতন ছেলেটা এখনো তার বুকের কাছেই আছে। একে হারিয়ে ফেলার আগে এই সুন্দর মুহূর্তটাকে ভালো করে উপভোগ করে নিতে হবে। ইটটানা ভ্যানে আর হয়তো কখনো ছেলে মেয়ে দুটোকে বসাতে পারবে না, তাদের আত্মসম্মানে লাগবে। ততক্ষণে মেয়ে এসে রিকশায় উঠতেই ভিজে আসা চোখ জামার হাতায় মুছে নিয়ে প্যাডেলে চাপ দিল সে। আর কোনো স্কুলে নয়, তার সব মন খারাপের সাক্ষী মুন্ডেশ্বরীর কাছে যেতে চায় সে। ছোট দুটো স্বপ্নকে নিয়ে তীর তীর করে বয়ে যাওয়া জলের ধারে দাঁড়িয়ে নতুন করে বুক বেঁধে সাহস সঞ্চয় করে বলতে চায়, আমাকে পারতেই হবে, আমি তো বাবা। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।